বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। মে মাসের শুরুর দিকে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। একই সঙ্গে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়ে তিনি বলেছেন, এই 4 দিনের সংঘর্ষ কখনোই পারমাণবিক যুদ্ধের ধারে কাছেও যায়নি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংগ্রিলা ডায়ালগে ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে অনিল চৌহান এ তথ্য নিশ্চিত করেন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে তিনি বলেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কিভাবে সেগুলো ভূপাতিত হলো। পাকিস্তান দাবি করেছে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে অনিল চৌহান বলেন, এটি একেবারেই ভুল তথ্য। তবে ভারত কতটা যুদ্ধবিমান হারিয়েছে তা জানাতে তিনি অস্বীকৃতি জানান। তিনি আরো বলেন, কেন যুদ্ধবিমানগুলো ভূপাতিত হলো, সেখানে কি ভুল ছিল, এগুলো গুরুত্বপূর্ণ, সংখ্যাটা এখানে গুরুত্বপূর্ণ নয়। ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ভালো দিক হলো যে আমরা যে কৌশলগত ভুলটি করেছি তা চিহ্নিত করে সংশোধন করেছি এবং 2 দিনের মধ্যে আবার অভিযান চালিয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি। আমাদের সব যুদ্ধবিমান আবারও উড়িয়েছি। দূরপাল্লার লক্ষ্যবস্তুতে তা নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই দাবির বিষয়ে মন্তব্য জানাতে অস্বীকার করলেও উভয় পক্ষই পারমাণবিক যুদ্ধ থেকে দূরে ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রচলিত যুদ্ধ এবং পারমাণবিক যুদ্ধের মধ্যে পার্থক্য আছে। পাকিস্তানের সঙ্গে যোগাযোগ চ্যানেল সবসময় খোলা ছিল। চৌহানের দাবি, পাকিস্তান চীনের কাছ থেকে যে প্রযুক্তিগত সহায়তা পেয়েছে তার বাস্তব ফল ছিল না। চীনের অস্ত্র ও প্রযুক্তি কাজ করেনি। জেনারেল চৌহান জানান, আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে এবং এটি ভবিষ্যতে পাকিস্তানের আচরণের উপর নির্ভর করবে। তিনি সতর্ক করে বলেন, আমরা আমাদের স্পষ্ট রেড লাইন ঠিক করে দিয়েছি। প্রসঙ্গত, চলতি বছরের 22 এপ্রিল কাশ্মীরে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই সংঘর্ষ শুরু হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, গত 7 মে রাতে ভারতের অপারেশন সিন্দুরের জবাবে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে, যার মধ্যে রয়েছে 3টি ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান, রাশিয়ার তৈরি একটি MiG-29 এবং একটি সুখোই 30। 2 দেশের মধ্যে চলমান এই সংঘর্ষকে গত 50 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। রাশিয়ায় মানুষ যেমন জানে না ভবিষ্যৎ কেমন হবে, তেমন এটাও জানে না যে অতীত কিভাবে আসবে, কারণ এখানে অতীতও ক্রমাগত বদলে যাচ্ছে। আমি মস্কোর মেট্রোতে যাচ্ছি, কারণ এখানে এই ভূগর্ভের গভীরে রাশিয়ার অতীতের এক প্রেতাত্মা আবার ফিরে এসেছে। এই যে এখানে জোসেফ স্টালিন, সোভিয়েত স্বৈরশাসকের একেবারে নতুন একটি মূর্তি। তার মৃত্যুর পর একটা সময় ছিল যখন রাশিয়ায় স্টালিনের সব মূর্তি সরিয়ে ফেলা হয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল। সে সময় স্টালিনের ব্যক্তিত্ব এবং জনগণের প্রতি করা অপরাধের আনুষ্ঠানিকভাবে নিন্দা করা হয়েছিল। গ্রেট টেরর, যে সময় গুলাগ বা শ্রমশিবিরে পাঠিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু আজ রাশিয়া জুড়ে বিভিন্ন জায়গায় আবারও স্টালিনের স্মৃতি জেগে উঠছে। বর্তমানে সরকার স্টালিনকে দেখাচ্ছে একজন শক্তিশালী নেতা হিসেবে, যিনি যুদ্ধ জয়ের নায়ক। স্টালিনকে পুনর্বাসিত করা হচ্ছে। আজকের তরুণরা স্টালিন সম্পর্কে কি ভাবছে? আমি মনে করি জোসেফ স্টালিনকে অন্যায্যভাবে ঘৃণা করা হয়। তিনি আমাদের জাতির জন্য অনেক কিছু করেছেন যা আমরা এখনো ব্যবহার করি। তবে স্টালিনের ভয়াবহ শাসন তো ছিল, বহু মানুষ গুলাগে কষ্ট পেয়েছে। এই দৃষ্টিভঙ্গির বিষয়ে শুধু স্টালিনকে দোষ দেয়া যায় না, কারণ এটা ছিল একটা ব্যবস্থার দোষ। আমি যদি রাশিয়ায় থাকি তাহলে আমি এটা নিয়ে কিভাবে ভাববো? স্টালিন তো আমাদের ইতিহাস। তবে তিনি তো বিতর্কিত চরিত্র ছিলেন, তাই না? গুলাগের লাখ লাখ ভুক্তভোগীর কি হবে? এমন তো হয়, কেউই নিখুঁত না। হয়তো সে সময় তাকে এটা করতেই হতো, তাই তিনি সেই সিদ্ধান্ত নেন, তিনি এটা বেছে নেন, আমরা মেনে নেই।
Безусловно, он был тиран, тем не менее, как лидер... তিনি অবশ্যই অত্যাচারী ছিলেন, তবুও তিনি নেতা হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তবে সবার মধ্যেই ভালো মন্দ থাকে, কিন্তু আমরা যখন 1930-এর দশকের কঠিন সময়ের দমন পীড়ন, স্ট্যালিনের ব্যক্তি পূজার কথা মনে করি, এটা অবশ্যই আমাদের দেশের ইতিহাসের একটি দুঃখজনক অধ্যায়। কিন্তু শুধু জোসেফ স্টালিনই না, সোভিয়েত ইউনিয়নও ফিরে আসছে। আমি একটু পরে ব্যাখ্যা করব কিভাবে। তবে যেটা বলতে চাচ্ছি, সোভিয়েত ইউনিয়ন তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই না? সেটা তো 30 বছরেরও বেশি আগে ভেঙে পড়েছিল। মস্কোর কেন্দ্রেই একটা জাদুঘর রয়েছে যা সেটিকে উৎসর্গ করা। আমি সেখানে দেখতে এসেছি। একটা সত্যিকারের আলাদিনের গুহার মতো, বা বলা উচিত লেনিনের গুহা, যেখানে ইতিহাসের চেনা দৃশ্য, শব্দ, এমনকি গন্ধ টিকে আছে। এবং এখনও কিছুদিন আগেই প্রেসিডেন্ট পুতিনের একজন উপদেষ্টা দাবি করেছেন আইনত সোভিয়েত ইউনিয়ন এখনও আছে, কারণ ভাঙার সময় নাকি প্রক্রিয়া বা নিয়মের লঙ্ঘন হয়েছিল। তিনি এটা বলেছেন রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে মস্কোর অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখানোর জন্য। একজন সাবেক রুশ প্রধানমন্ত্রীও তার কথা সমর্থন করেছেন। ঠিক ওখানে রেড স্কোয়ারের কাছে কিছু চরম জাতীয়তাবাদী রয়েছেন যারা এতে একমত এবং যারা সোভিয়েত ইউনিয়নকে ফিরে পেতে চান। সোভিয়েত বিলুপ্তি ছিল অবৈধ, তাই সেটা বাতিল করা উচিত। আমরা 1945 সালের সীমানায় ফিরে যেতে চাই, যেন এই যুদ্ধগুলোর অবসান ঘটে। ধরুন কালকে ঘোষণা করা হলো যে সোভিয়েত ইউনিয়ন আবার ফিরে এসেছে, আপনি কি ভাববেন? আমি মনে করি না এটা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাস্তবসম্মত, কারণ যারা সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র ছিল তারা এখন স্বাধীন ও স্বায়ত্তশাসিত দেশ। তারা কি আবার সেই ইউনিয়ন চাইবে? আমার মনে হয় না। আমি বলছি না যে আমরা নিশ্চয়ই এক সকালে উঠে দেখব সোভিয়েত ইউনিয়ন ফিরে এসেছে, কিন্তু এই চিন্তার জায়গাটা মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর এটাও মজার বিষয় যে কিভাবে অতীতকে নতুনভাবে ব্যাখ্যা করা হচ্ছে, পুনর্গঠন করা হচ্ছে বর্তমান পরিস্থিতির প্রভাবে। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমের সাথে সংঘাত, দেশপ্রেমের আহ্বান। মস্কো প্রায়ই পশ্চিমাদের দোষ দেয় ইতিহাস বিকৃত করার জন্য, কিন্তু এখানে যা ঘটছে তা সত্যিই মনে হচ্ছে যেন রাশিয়ার কর্তৃপক্ষ অতীতকে নতুনভাবে সাজাচ্ছে বর্তমানকে যৌক্তিক করার জন্য। ঈদের আগে 20 টাকা, 50 টাকা ও 1000 টাকার নতুন নোট আসছে। আগের নোটগুলো কিন্তু বাদ হচ্ছে না। তবে যে নোটগুলো আসছে সেগুলোতে অতীতে কি ছবি ছিল আর এখন কি হচ্ছে সেটি নিয়েই এই ভিডিও। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী 20 টাকার নোটে থাকছে দিনাজপুরের কান্তজিউ মন্দিরের ছবি, মাঝে জাতীয় ফুল শাপলা, পেছনে থাকছে পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি। 2012 সালের 20 টাকার নোটের সামনে ছিল শেখ মুজিবুর রহমান ও জাতীয় স্মৃতিসৌধের ছবি, পেছনে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। এর আগের অর্থাৎ 1979 সাল, 2002 সাল ও 2006 সালের নোটের নকশা একই ধরনের ছিল। সামনে ছিল ছোট সোনা মসজিদ, পেছনে ক্ষেতের পাশে 4 জন চাষির পাট ধোয়ার একটি ছবি, যদিও আকার বা রঙের কিছুটা তারতম্য ছিল। এবার 50 টাকার নোটের সামনে থাকছে আহসান মঞ্জিল আর জাতীয় ফুলের ছবি, পেছনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম সংগ্রাম। 2012 আর 2019 সালের নোট ভিন্ন রঙের হলেও নকশা একই ধরনের ছিল। সামনে শেখ মুজিবুর রহমান ও স্মৃতিসৌধ, পেছনে জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম মই দেওয়া। 1999 ও 2003 সালের নোটের সামনে ছিল জাতীয় সংসদ ভবন, পেছনে রাজশাহীর বাঘা মসজিদ। 1987 সালের নোটের সামনে ছিল জাতীয় স্মৃতিসৌধ, পেছনে সংসদ ভবন। 1979 সালের নোটের সামনে ঢাকার 7 গম্বুজ মসজিদ, পেছনে চা বাগান। 1976 সালের নোটের সামনে ছিল তারা মসজিদ, পেছনে চা বাগান। তবে 1000 টাকার নোট সে তুলনায় নতুন। 2008 সালের নোটের সামনে ছিল জাতীয় শহীদ মিনার, পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ছবি। 2011, 2019 ও 2020 সালের নোটে সামনে শেখ মুজিবুর রহমান ও স্মৃতিসৌধ, পেছনে জাতীয় সংসদ ভবন।
নতুন নোটেও সংসদ ভবন থাকছে, যদিও একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে। আর সামনে থাকছে স্মৃতিসৌধ ও জাতীয় ফুলের ছবি। অন্তর্বর্তী সরকার ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মধ্যে টানাপোড়েন চলছে। সরকারকে সন্দেহের চোখে দেখছে দলটি। এর প্রধান কারণ নির্বাচনী রোডম্যাপ। বিএনপি সহ সমমনা কয়েকটি দল আগামী ডিসেম্বরের মধ্যে ভোট চায়। অন্যদিকে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের সমাবেশে বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে জাপান সফরে রয়েছেন। সেখানে তিনি বিএনপির নাম উল্লেখ না করে বলেন একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। এই বক্তব্যের পর জাতীয়তাবাদী দলটির নেতারা সরকারকে একের পর এক আক্রমণ করছেন। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল বলেছেন, আমরা বলতে চাই শুধু একজন লোক নির্বাচন চায় না, তিনি হলেন ডক্টর ইউনূস। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে। বাংলাদেশের জনগণ নির্বাচন আদায় করে নেবে। নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণায় সরকারের উপর অব্যাহত চাপ প্রয়োগ করছে বিএনপি। দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দল নির্বাচনের দাবির পক্ষে শুরুতে কিছুটা নরম হলেও সময়ের ব্যবধানে চাপ বাড়িয়েই যাচ্ছে। সর্বশেষ দলটি সরকারের উপর আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে শুরু করেছে। সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, এমন হুঁশিয়ারিও দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি ফ্যাসিস্ট ব্যবস্থার অবসানের পর দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর অবস্থার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। সরকার সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে কাজ করছে। এ সময় দলগুলোর মধ্যে অনাস্থা কারো কাম্য নয়। সরকারের উচিত আলোচনার মাধ্যমে দলগুলোর মধ্যে একটা আস্থার পরিবেশ তৈরি করা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে সে পরিবেশ তৈরি হবে। অপরদিকে জামায়াত ইসলামী ও ছাত্রদের নতুন দল এনসিপি ন্যূনতম মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছে। সংস্কারের স্বার্থে নির্বাচন কিছুটা পেছালে তাদের কোনো আপত্তি নেই এমনও জানিয়েছে। জামায়াত ইসলামী রোজার ঈদের আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে। এক্ষেত্রে ঈদের পর গেলেও দলটির কোনো আপত্তি থাকবে না। আর এনসিপি প্রধান উপদেষ্টা ঘোষিত ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনে তাদের অনাপত্তির কথা জানিয়েছে। পাশাপাশি তারা মৌলিক সংস্কারের উপর জোর দিয়েছে এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করেছে। জুলাই অভ্যুত্থানের পক্ষের অন্য দলগুলো যথাসম্ভব দ্রুত নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছে। অবশ্যই দলগুলো বিএনপির মতো ডিসেম্বরের মধ্যে ভোট হতে হবে এমন অনড় অবস্থান দেখা যায়নি। যদিও বিএনপি দাবি করেছে তারা ছাড়াও 12 দলীয় জোট ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। গত 24শে মে প্রধান উপদেষ্টার সঙ্গে 20টি দলের নেতাদের বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন ডক্টর ইউনূসকেই সবাই সমর্থন জানিয়েছেন। আমরা যে সংস্কার করছি, আমরা যে বিচার কাজ শুরু করেছি, নির্বাচনের কার্যক্রম শুরু করেছি, তাতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন। প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন। 30 জুনের পর একদিনও পেছাবে না। এর আগের দিন 23শে মে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠকের পর প্রেস সচিব বলেন বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, জামাত মনে করে সংস্কার প্রক্রিয়া শেষ হতে ডিসেম্বর লেগে যাবে। প্রধান উপদেষ্টা বৈঠকে 3টি দলকেই বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। জামাত ও এনসিপি এই টাইমলাইনকে সমর্থন জানিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা উল্লেখ করেন। গত 15ই ডিসেম্বর দেয়া ওই ভাষণে তিনি বলেন অল্প কিছু সংস্কার হলে 2025 সালের শেষ দিকে, আর সংস্কার কমিশনের সুপারিশে প্রত্যাশিত মাত্রা সংস্কার হলে আরো অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে ওই সময়ের ব্যাখ্যা দিয়ে অতিরিক্ত 6 মাস বলতে আগামী বছরের জুনের কথা বলা হয়। পরে স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। খোঁজ নিয়ে জানা গেছে গত 20শে মে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ে সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে দলটির নীতি নির্ধারকরা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার 9 মাসের পরও নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষিত না হয় অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি সরকারের মধ্যে কতিপয় স্বার্থান্বেষী চক্র নির্বাচন নিয়ে নেতিবাচক
নেতিবাচক রাজনীতি করছে, ফলে নানা ঘটনায় পরিস্থিতি আরো জটিল হচ্ছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের অংশ হিসেবে ইশরাক হোসেনের মেয়র পদে শপথের দাবির আন্দোলনকে আরো বেগবান করে তোলা হয়। নগর ভবনে টানা ওই আন্দোলনকে যমুনা পর্যন্ত আনা হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবির আন্দোলন ক্যাম্পাস থেকে শাহবাগমুখী করা হয়। এই কর্মসূচি দুটি সরাসরি বিএনপির ব্যানারে না হলেও দলটির পুরোপুরি সমর্থন ছিল বলে জানা যায়। অন্যান্য পেশাজীবী ও ছাত্রদের ধারাবাহিক আন্দোলনের পাশাপাশি একই সঙ্গে বিএনপির দুটি কর্মসূচি পালনে ক্ষুব্ধ ও হতাশ হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি পদত্যাগেরও হুমকি দেন। পরে অবশ্য বিএনপি সহ অন্যান্য দলের সঙ্গে আলোচনার পর পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। গত কয়েকদিনের ধারাবাহিকতায় গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে কথা বলেছেন। ডিসেম্বরে ভোটের প্রস্তাব প্রধান উপদেষ্টা নিজেই দিয়েছেন বলে দাবি করেন মির্জা আব্বাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, বিএনপি বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব নিজেই বলেছেন, আমরা বলিনি, এটি তারই প্রস্তাব। পরে তিনি সেখান থেকে শিফট করে জুন মাসে চলে গেলেন। জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন বাংলাদেশে কখনো হবে না। তিনি জোর গলায় বলেন, নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে। নির্বাচন যদি করতে না চান তাহলে সেটি ইউনূস সাহেবের দায় দায়িত্ব, আমাদের নয়। বাংলাদেশের জনগণ নির্বাচন আদায় করে নেবে। প্রধান উপদেষ্টা জাপানে বসে বিএনপির নামে বদনাম করছেন বলেও মির্জা আব্বাস অভিযোগ করেন। একটি দল ডিসেম্বরে ভোট চায়। জাপানে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের জবাবে আব্বাস বলেন, উনি বলেছেন দেশে নাকি মাত্র একটি দল নির্বাচন চায়, কিন্তু আমরা বলতে চাই শুধু একটি লোক নির্বাচন চান না, তিনি হলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কেবল একটি দল নির্বাচন চায় প্রধান উপদেষ্টার এমন বক্তব্য সঠিক নয়। যথেষ্ট তথ্য না থাকায় তিনি এমন মন্তব্য করেছেন। বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়। গত 28 মে ঢাকার রাজনৈতিক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে আগামী জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বা চলছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে গতকাল যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গী 12 দলীয় জোট ও কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের ডেমোক্রেটিক পার্টি বিবৃতি দিয়ে ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে। তারা বলেছে, এবছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। মাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে প্রধান উপদেষ্টার বক্তব্য সঠিক নয় বলে তারা দাবি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলো ও সরকারের মধ্যে একটি বোঝাপড়ার দরকার রয়েছে, আর এই কাজটি সরকারকেই করতে হবে। কর্তৃত্ববাদী অবস্থান থেকে সরে এসে দলগুলোকে আস্থার জায়গায় আনতে হবে। বোঝাপড়ার অভাবে যদি ভিন্ন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তার দায় সবার আগে সরকারকে নিতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ভোট অনুষ্ঠানের উপযুক্ত সময় উল্লেখ করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, গত আগস্টে সরকার দায়িত্ব নিয়েছে। এক্ষেত্রে একেবারেই তারা সময় পাননি, বিষয়টি কিন্তু তা নয়। কাজেই সরকারের উচিত হবে দলগুলোকে আস্থায় নিয়ে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা না হওয়ার কারণে বিএনপি সহ কিছু দলের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার শ্রেয় উল্লেখ করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ডিসেম্বর হোক বা তার পরে হোক একটি রোড ম্যাপ ঘোষণা করা দরকার। যে মুখোমুখি অবস্থান আমরা দেখছি, আমার মনে হয় রোড ম্যাপ ঘোষণা হলে তা আর থাকবে না। নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তোফায়েল আহমেদ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিকে সবাই আগামী দিনে শাসনকর্তা বলে মনে করছে। সেই দলের তরফ থেকে নির্বাচনে তাড়াহুড়া এবং সরকারকে উদ্দেশ্য করে এই ধরনের বক্তব্য এলে দেশ কোথায় যাবে তা ভাবনার বিষয়। আমার মনে হচ্ছে সরকার বিএনপি মুখোমুখি অবস্থানে চলে গেছে। 15.5 বছরের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার পতনের পর রাজনৈতিক দলের এই অবস্থান জাতির জন্য দুর্ভাগ্যজনক। তিনি বলেন, আমরা দেখছি বিএনপির নেতারা নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা বলছেন। এটা কি কোনো রাজনৈতিক দলের নেতার যৌক্তিক বক্তব্য হতে পারে? ওনারা কি নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার রাখেন? বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আসন ভাগাভাগি সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার ফেসবুকে
ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি একথা জানান। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টক শোতে মন্তব্য করেছেন, এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সাথে সিট নেগোসিয়েশন করেছে। আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেছে, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। তাহলে দেখবেন ডিসেম্বর না, সবাই সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে। উল্লেখ্য, সম্প্রতি এক ভার্চুয়াল টক শোতে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এ দাবি করেন। হাসনাত তার স্ট্যাটাসে বলেন, আমরা উল্লেখিত রাজনীতিবিদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই, বিএনপি বা অন্য কোনো দলের সাথে আসন ভাগাভাগি সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো দলের সাথেই এনসিপি আসন ভাগাভাগি জনিত কোনো আলোচনায় যায়নি। কাজেই সম্মানিত ওই রাজনীতিবিদদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর। দল হিসেবে এনসিপি সারা দেশে সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। হাসনাত বলেন, আমরা আরও লক্ষ্য করেছি উল্লেখিত আলোচনায় এবং অন্যত্র এনসিপি সম্পর্কে ভিত্তিহীন এক ইমপ্রেশন তৈরির চেষ্টা করা হয় যে দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়। আত্মপ্রকাশের পর থেকে এনসিপি বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। এনসিপি বলে এসেছে, যেহেতু আওয়ামী লীগ আমলে ভুয়া নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন হয়নি, কাজেই আসন্ন নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু, যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রশাসনিক সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। এনসিপি মনে করে প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে সংস্কার ব্যতীত আয়োজিত নির্বাচন একচেটিয়া ও একপেশে হওয়ার সম্ভাবনা প্রবল। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্যে দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। তিনি আরো বলেন, যেন তেন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়, বরং মৌলিক সংস্কারের মাধ্যমে অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক। এনসিপি সেই প্রত্যাশা করে। সংশ্লিষ্ট সকল পক্ষকে বিভ্রান্তি এড়িয়ে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে এনসিপি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। এর আগে আসন ভাগাভাগি সংক্রান্ত অন্য একজনের ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এনসিপি কারোর সাথে সিট নেগোসিয়েশনে যায়নি, প্রকাশ্যে কিংবা গোপনে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, অবিলম্বে গাজা এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারলে বিশ্বে গ্রহণযোগ্যতা হারাবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। একই সাথে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ চিহ্নিত দ্বিমুখী আচরণকারী হিসেবে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রতিরক্ষা বিষয়ক সাংরি-লা ডায়ালগ সম্মেলনে এ কথা বলেন ম্যাক্রন। ম্যাক্রন বলেন, রাশিয়া যদি বিনা বাধায় ইউক্রেন দখল করতে পারে, তাহলে চীন তাইওয়ান দখল করলে দোষ হবে কেন? একইভাবে চীন ফিলিপাইনেরও বিভিন্ন দ্বীপ দখল করলে দোষারোপ করা যাবে না। এশিয়ার বিভিন্ন দেশগুলোর প্রতিরক্ষা কর্মকর্তাদের এই সম্মেলনে ম্যাক্রন যখন ভাষণ দেন, তখন উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এদিকে ভারতের বিজেপির সিনিয়র নেতা সুব্রমণিয়াম স্বামী শুক্রবার এক সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তান ভারতের রেফালে সহ 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের সাথে যুদ্ধে শোচনীয় পরাজয়ের কারণে তিনি মোদির পদত্যাগ দাবি করেন। সুব্রমণিয়াম মোদির তীব্র সমালোচনা করে বলেন, সে একজন মিথ্যার রাজা, প্রচণ্ড কাপুরুষ। তিনি পাকিস্তানের সাথে যুদ্ধে গোটা ভারতকে অপমানিত করেছেন, গোটা ভারতবাসীর সাথে প্রতারণা করে চলেছেন। কিন্তু জনগণ তার প্রতারণা জেনে গেছে, সত্য জানতে আর কারো বাকি নেই। সুব্রমণিয়াম বলেন, যুক্তরাষ্ট্রের কথা মতো যুদ্ধ বন্ধ করে মোদি নিজেকে ওয়াশিংটনের চাকরে পরিণত করেছেন। তিনি প্রমাণ করেছেন ট্রাম্পের কাছে তার কোনো মূল্য নেই। ফ্রান্স থেকে রেফালে ক্রয় দুর্নীতির অভিযোগ বিষয়ে সুব্রমণিয়াম বলেন, এটা কখনো তদন্ত করা হবে না, কারণ মোদি এটা তদন্ত করতে দিচ্ছে না। প্রফেসর সুব্রমণিয়াম ভারতের নামকরা একজন নিরাপত্তা বিশ্লেষক। তিনি চন্দ্রশেখর সরকারে একজন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নরসিমহা রাও সরকারের অধীনে তিনি গুরুত্বপূর্ণ সরকারি একটি কমিটির দায়িত্ব পালন করেন। শুক্রবার প্রেস টক্স নামক একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করে সুব্রমণিয়াম স্বামীর সাক্ষাৎকার। জাতিসংঘের 11টি সদস্য দেশের সমন্বয়ে গঠিত মাল্টিল্যাটারাল স্যাংশনস মনিটরিং টিম বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়া রাশিয়ায় মোট 14,000 সেনা পাঠিয়েছে।
এছাড়া 100 ব্যালিস্টিক মিসাইল সহ মোট 90 লাখ পিস আর্টিলারি অস্ত্র পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে রকেট লঞ্চার, ভারী আর্টিলারি সিস্টেম, সেলফ প্রোপেলড গান এবং সামরিক যানবাহন সহ আরও বিভিন্ন ধরনের অস্ত্র। উত্তর কোরিয়া 2024 সালের প্রথম দফায় 11,000 সেনা পাঠায় রাশিয়ায়। এরপর 2025 সালে আরও 3,000 সেনা পাঠিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য। বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে দিয়েছে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, বিভিন্ন শক্তিশালী সামরিক প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, পরিশোধিত জ্বালানি তেল এবং খাদ্য সহায়তা। উত্তর কোরিয়ার পাঠানো বিপুল এই অস্ত্রের কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে সক্ষম হয়েছে। উত্তর কোরিয়ার অস্ত্রের সাহায্যে রাশিয়া ইউক্রেনে অনেক ব্যাপক বিধ্বংসী হামলা চালিয়েছে। যেসব দেশ এমএসএমটির সদস্য সেগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, ইটালি, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং সাউথ কোরিয়া। এমএসএমটির রিপোর্ট অনুসারে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের মাধ্যমে ব্যাপকভাবে লাভবান হয়েছে উত্তর কোরিয়া। দেশটি তাদের অস্ত্র গুদামে থাকা বিপুল পরিমাণ পুরনো অস্ত্র রাশিয়ার কাছে বিক্রি করতে সক্ষম হয়েছে। এসব অস্ত্র একদিন আপনা আপনি বাতিল হয়ে যেত মেয়াদ শেষে। পুরনো বিপুল পরিমাণ এসব অস্ত্র রাশিয়ার কাছে বিক্রি করে উত্তর কোরিয়া এখন বিপুল পরিমাণ নতুন অস্ত্র নির্মাণ কার্যক্রম শুরু করেছে। শক্তিশালী অবস্থানে রয়েছে তাদের নিষিদ্ধ ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। তাছাড়া অর্থনৈতিকভাবেও ব্যাপক লাভবান হয়েছে দেশটি। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা লাভ করেছে যুদ্ধের নতুন অভিজ্ঞতা, যা ছিল দেশটির জন্য একটি বিরল ঘটনা। উত্তর কোরিয়ার সেনারা এখন খ্যাতি পাবে আন্তর্জাতিক যুদ্ধ অভিজ্ঞতা সম্পন্ন সেনা হিসেবে। তারা পরিচিত হয়েছে ইউরোপের যুদ্ধ কৌশল এবং সমরাস্ত্র বিষয়। এই কারণে গভীরভাবে চিন্তিত দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্ব। পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে পানি সন্ত্রাস চালিয়ে পার পাবে না ভারত। তিনি বলেন, ভারত যদি মনে করে তারা পানিকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমাদের কাবু করবে, তাহলে তারা নির্বোধ। তারা ধারণাও করতে পারছে না এর পরিণতি কি হতে পারে। সিন্ধু নদীর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের কোনো সুযোগ আমরা ভারতকে দেব না। শুক্রবার কোয়েটা কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে এক সেনা সমাবেশে ভারতের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ফিল্ড মার্শাল মনির। সৈয়দ মনির বলেন, তাদেরকে আমরা ইতোমধ্যে আমাদের হাঁটুর কাছে নতজান করতে বাধ্য করেছি। এরপরও যদি তারা আমাদের সাথে কোনো ধরনের বাড়াবাড়ি করে, তাহলে তারা আমাদের কাছে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হবে। তাদেরকে আমরা যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। সৈয়দ মনির বলেন, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি শান্তির বদলে অশান্তি চায়, তবে আমরা এর উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত থাকবে। পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। এদিকে পাকিস্তান শুক্রবার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দিয়েছে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক মধ্যস্থতাকারী সংস্থা বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মিডিয়েশনে। আন্তর্জাতিক বিভিন্ন বিবাদমান ইস্যুর সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে সংস্থাটি। হংকং ভিত্তিক এই সংস্থায় মোট 20টি দেশ ইতিমধ্যে সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার শুক্রবার সংস্থাটির সদস্য হিসেবে স্বাক্ষর করেছেন। একই দিন সদস্য হয়েছে ইন্দোনেশিয়া, লাওস, সাইবেরিয়া এবং কম্বোডিয়া। সম্প্রতি ইরানের সাথে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে চীন। সর্বশেষ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক জোড়া লাগানোর কাজ করছে বেইজিং। এসব সফলতাকে কাজে লাগিয়ে চীন এখন একটি মধ্যস্থতাকারী সংস্থা প্রতিষ্ঠা করল, যা ভবিষ্যতে বিভিন্ন দেশের মধ্যে সংঘাত ও বিরোধ মীমাংসার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। এদিকে সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক চুক্তি করার জন্য। এই উপলক্ষে সৌদি রাজা সালমান তার ছেলে প্রিন্স খালিদ বিন সালমানকে ইরান পাঠিয়েছেন। সম্প্রতি প্রিন্স খালিদ বিন সালমান তার পিতার বার্তা পৌঁছে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে। সৌদি প্রিন্স তেহরানের সর্বোচ্চ নেতা খামেনির সঙ্গে একটি বৈঠকে উপস্থিত ছিলেন, সাথে সেনা প্রধানও উপস্থিত ছিলেন। প্রিন্স খালিদ বিন সালমান বর্তমানে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তির চেষ্টা করছে সৌদি আরব। এই লক্ষ্যে সৌদি প্রিন্স 17 এপ্রিল তেহরান সফর করেন এবং বৈঠক করেন দেশটির সর্বোচ্চ নেতার সাথে। ওমানের মধ্যস্থতায় বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে ইরানের সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক একটি চুক্তির লক্ষ্যে। বিনিময়ে ইরানের ওপর থেকে তুলে নেওয়া হবে কঠোর নিষেধাজ্ঞা। প্রকাশিত খবরে বলা হয়েছে, সৌদি রাজা সালমান ইরানকে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য উচিত ট্রাম্পের প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করা। সৌদি আরব মনে করছে দ্রুতই দুই দেশের মধ্যে একটি চুক্তি অনুষ্ঠিত হবে। ইরানও চায় যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে উপনীত হতে।
জাপান ও চীন অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দেশ হলেও বেকারত্বের ক্ষেত্রে এই দুটি দেশ যেন সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সাফল্যের শিখরে আছে জাপানের তরুণরা, অন্যদিকে একেবারেই বিপরীত চিত্র চীনের। ডিগ্রি নিয়ে কাজের সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরছেন উচ্চশিক্ষিত তরুণরা, কেউ আবার করছে সিনেমায় এক্সট্রা অভিনেতার কাজ, রেস্টুরেন্টের ওয়েটার কিংবা শপিং মলে বিক্রেতা হিসেবে কাজ করেও টিকে থাকার চেষ্টা করছেন অনেকেই। চীনের তরুণরা শুধু বাস্তবতার সঙ্গে এক কঠিন লড়াই করছে এমনটি নয়, বরং ভবিষ্যৎ নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন। এমনকি অর্জিত উচ্চতর ডিগ্রি কি আদৌ জীবনের উন্নতিতে কোনো ভূমিকা রাখবে কিনা সেই বিষয়ে বেশ সন্দিহান তারা। চীনে স্নাতকোত্তর বা উচ্চশিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের চ্যালেঞ্জ ক্রমান্বয়ে তীব্র হয়েছে। 2025 সালে জুন পর্যন্ত এক বছরে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতক সনদপ্রাপ্ত তরুণের সংখ্যা 1,22,20,000, যেখানে 2024 সালে এর সংখ্যা ছিল প্রায় 1,17,90,000, যা 2024 সালের তুলনায় 2025 সালে এক সময় ডিগ্রিধারীর সংখ্যা প্রায় 43 লাখ বেশি। কিন্তু এই বিপুল সংখ্যক ডিগ্রিধারী তরুণের বড় অংশ এখন এমন কাজ করছে যা তাদের শিক্ষাগত যোগ্যতার তুলনায় অনেক নিচু স্তরে। চীনের স্বনামধন্য থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশন জানিয়েছে, বর্তমানে চীনের প্রায় 35% স্নাতক এমন পেশায় যুক্ত যা তাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আপনি কি কখনো ভাবতে পারবেন ফিজিক্সে মাস্টার্স ডিগ্রিধারী একজন হ্যান্ডিম্যান, দর্শনের ডিগ্রিধারী একজন ডেলিভারি ড্রাইভার কিংবা তিংহুয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গ্র্যাজুয়েট পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করছেন? তবে এমন সব ঘটনা আজকে চীনের তরুণ প্রজন্মের বাস্তবতা। দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি গ্র্যাজুয়েট হয়েও চাকরি পাওয়া তো দূরের কথা, তরুণরা বাধ্য হচ্ছেন পার্ট টাইম ডেলিভারি সার্ভিসে কাজ করতে, কেউ বা ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে পণ্য বিক্রি করছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তরুণদের কাছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এখন শুধুই একটি শখের পরিধান। চীনের তরুণ সমাজের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উচ্চশিক্ষা অর্জনের পর মানানসই কাজে যোগ দেয়া। বিবিসির প্রতিবেদন অনুযায়ী 2024 সালের জুন মাসে 16 থেকে 24 বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হার ছিল 21.3%, যেখানে 2025 সালে এপ্রিল মাসে বেকারত্বের হার 15.8%। যদিও চীনের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন পর্যবেক্ষক ও বিশ্লেষকরা। তাদের মতে চীনের প্রকৃত যুব বেকারত্বের হার 25 থেকে 30% পর্যন্ত হতে পারে। চীনের তরুণরা এখন এমন এক অদ্ভুত সংকটের মধ্যে রয়েছে যেখানে শিক্ষা ও চাকরি একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে। ফাইন্যান্সের মাস্টার্স ডিগ্রিধারী তরুণকে কাজ করতে হচ্ছে রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে। শিক্ষিতদের মধ্যে কেউ কেউ আবার ক্লিনিকে ট্রেনি হিসেবেও কাজ করছেন, যা তাদের শিক্ষাগত যোগ্যতার তুলনায় অনেক নিম্নমানের কাজ হিসেবে বিবেচিত। যদিও এই অভিজ্ঞতা অর্জনের পর সংশ্লিষ্ট খাতে ব্যবসায়ের পরিকল্পনা রয়েছে অনেক তরুণের। চীনের উচ্চশিক্ষিত তরুণদের কাছে বেশ আকাঙ্ক্ষার কেন্দ্র হয়ে উঠেছে হেংডিয়ান শহর। এর কারণ সেখানে প্রসার হতে থাকা চলচ্চিত্র শিল্প, যেখানে এক্সট্রা অ্যাক্টর হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন অনেকে। মূলত ভালো এবং উচ্চ বেতনের কোনো কাজ নেওয়া পর্যন্ত কম পারিশ্রমিকের এই কাজকে বেশ সম্মানজনক বলে মনে করেন চীনের তরুণরা। একই সঙ্গে এক্সট্রা অ্যাক্টর হিসেবে ভালো পারফর্ম করলে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে। নির্মাণ ও প্রযুক্তি খাতের ধীর গতি চীনের যুব বেকারত্বের হার বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে সাম্প্রতিক সময় নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে নির্মাণ খাত। এই খাতের বৃহত্তম প্রতিষ্ঠানগুলো ঋণে জর্জরিত। অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেশটিতে বন্ধ হয়েছে কয়েক হাজার প্রকল্পের নির্মাণ কাজ। এক বছরের মধ্যে এই খাতে অন্তত 15% শ্রমিক কাজ হারিয়েছেন। এর নেতিবাচক প্রভাব পড়েছে পুরো অর্থনীতিতে। অন্যদিকে প্রযুক্তি খাতেও বড় ধরনের ধাক্কা লেগেছে। আলিবাবা, টেনসেন্ট ও বাইড্যান্সের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গত 2 বছরে প্রায় 20% কর্মী ছাঁটাই করেছে।
চীন সরকারের নিয়ন্ত্রণমূলক নীতিমালা ও আন্তর্জাতিক বাণিজ্য সীমাবদ্ধতার কারণে এই খাতের বর্ধিত কর্মসংস্থান সৃষ্টি করা কঠিন হয়ে পড়েছে। 2025 সালের মধ্যে প্রযুক্তি খাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধি গত 5 বছরের তুলনায় প্রায় 70% কমেছে। সামাজিক দিক থেকেও চাপ ব্যাপক। পেকিং ইউনিভার্সিটির একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে শহুরে তরুণদের মধ্যে 43% ডিপ্রেশনে আছে, যা গত দশকের তুলনায় দ্বিগুণ। মানসিক স্বাস্থ্য সমস্যা বেড়ে যাওয়ার পেছনে কাজের অভাব, পরিবার ও সমাজের চাপ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক তরুণ লাইং ফ্ল্যাট বা আত্মবিশ্বাসহীন হয়ে পড়ছেন, যা সমাজের প্রচলিত কর্মসংস্কৃতির বিরুদ্ধে গিয়ে ন্যূনতম পরিশ্রমের মাধ্যমে বেঁচে থাকার প্রবণতা নির্দেশ করে। এই প্রবণতা মূলত চাকরি না পাওয়ার হতাশা, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট এবং সামাজিক প্রত্যাশার চাপ থেকে উদ্ভূত। চীনের তরুণ প্রজন্ম আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। চাকরির বাজারে অনিশ্চয়তা, অর্থনৈতিক সংকট এবং ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা তাদের দিক নির্দেশনার অনিশ্চিত করে তুলেছে। যারা চাকরি করছেন তারা রয়েছে কাজ হারানোর শঙ্কায়। এই সংকটের মাঝেও ভবিষ্যতের প্রতিকূলতার মোকাবেলায় নতুন পথের সন্ধান করে চলছে কিছু তরুণ। চীনের এই সময়কাল শুধু অর্থনৈতিক সংকটের চিহ্ন নয়, বরং এটি তরুণদের মানসিক দৃঢ়তার এক কঠিন পরীক্ষা। আজকের এই সংগ্রাম স্বপ্ন এবং বাস্তবতার সঙ্গে লড়াই এক নতুন অধ্যায়ের জন্ম দিচ্ছে, যা ভবিষ্যতে দেশটির অর্থনীতির নতুন দিগন্ত খুলে দেবে। স্পেন, গ্রিস, ইতালি, ফ্রান্স, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মতো দেশেও চীনের মতো যুব বেকারত্বের সমস্যায় জর্জরিত। 2025 সালে মে মাস পর্যন্ত স্পেনে 15 থেকে 24 বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হার ছিল 24.9%, যা গ্রিসে 30.7%, ইতালিতে 19.4%, ফ্রান্সে 20.4%, ব্রাজিলে 32.8% আর দক্ষিণ আফ্রিকায় 59.6%। এসব দেশে অর্থনৈতিক সংকট, দক্ষতার অভাব এবং চাকরির সুযোগের সংকটের কারণে যুব বেকারত্বের হার অনেক বেশি। বাংলাদেশের চিত্র খুব একটা ভিন্ন নয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য অনুযায়ী দেশের জাতীয় বেকারত্বের হার 3.6% হলেও 15 থেকে 24 বছর বয়সী তরুণদের মধ্যে এই হার 10.6%। শহরাঞ্চলে বসবাসরত শিক্ষিত তরুণদের ক্ষেত্রে এই হার আরও বেশি। নারীদের বেকারত্বের হার প্রায় 14%। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পরও উপযুক্ত কাজ পাওয়ার আশায় বছরের পর বছর বেকার সময় কাটাচ্ছেন তরুণদের বড় একটি অংশ। আর অনেকেই বাধ্য হচ্ছেন বিদেশে কর্মসংস্থানের দিকে ঝুঁকতে। কেউ আবার অনলাইন উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।